শুভ সকাল বন্ধুরা। আজ 18 জুলাই শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের জন্য বড় সুখবর। আগামী 3 আগস্ট থেকে অরুণোদয় প্রকল্প আবার চালু হবে। ওই দিন থেকেই নতুন সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের প্রথম কিস্তির অর্থ প্রদান করা হবে। এছাড়া 6 এবং 7 আগস্ট নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণ করা হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে শিক্ষার্থীরা এই দুই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন। এদিকে রেশন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, আগস্ট মাস থেকেই পুনরায় চালু হবে চাল, চিনি ও ডাল সরবরাহ। পাশাপাশি জীবন প্রেরণা প্রকল্প সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হবে। এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখনও পর্যন্ত বন্যা ভয়ঙ্কর রূপ না নিলেও লখিমপুর এবং ধেমাজির মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। সরকার তাদের পাশে রয়েছে এবং সব ধরনের সহায়তা করবে। তিনি বলেন, এখনও পর্যন্ত কোনো বাঁধ ভেঙে যায়নি, তবে নদী ভাঙ্গন নিয়ে উদ্বেগ রয়েছে। আগামী 1 এবং 2 আগস্ট তিনি নিজে ডিব্রুগড়ের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন। ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপিত হল। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করলেন। পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই ট্রেনটি প্রাথমিকভাবে হরিয়ানার জিন্দ সোনিপত রুটে 59 কিলোমিটার পথ অতিক্রম করবে। রেল সূত্রে জানা গেছে, ট্রেনটিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যাধুনিক হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এটি প্রচলিত ডিজেল চালিত ট্রেনের তুলনায় অনেক কম দূষণ সৃষ্টি করবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যে রেশন কার্ডের পুনর্বিবেচনার কাজ আগামী 31 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। একসঙ্গে যারা দীর্ঘদিন ধরে বিনামূল্যে চাল তুলেননি, তাদের কার্ড খতিয়ে দেখে প্রকৃত দরিদ্র এবং যোগ্য পরিবারকে রেশন কার্ডের আওতায় আনার নির্দেশ দিলেন রাজ্যের খাদ্য সরবরাহ ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী বলেন, আধার ভিত্তিক যাচাই এবং ই-কেওয়াইসি সম্পূর্ণ করে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করাই এখন প্রধান লক্ষ্য। 6 মাস অথবা তারও বেশি সময় ধরে যারা বিনামূল্যে চাল গ্রহণ করেননি, তাদের রেশন কার্ড পুনর্বিবেচনা করে প্রকৃত প্রয়োজন রয়েছে কিনা তা যাচাই করতে হবে। তিনি জানান, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের রেশন কার্ড প্রদানের ক্ষেত্রেও সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সব স্তরের আধিকারিকদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। মন্ত্রী দাবি করেন, উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মী এবং ন্যায্য মূল্যের দোকানদারদের সম্মিলিত প্রচেষ্টাতেই অসম দেশে প্রথম স্মার্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম চালু করতে সক্ষম হয়েছে। এর ফলে সাধারণ মানুষের আস্থা এই ব্যবস্থার প্রতি আরও বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। আবার মাথাছাড়া দিচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই কোভিড-19-এ 4 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও বেশ কয়েকজন। ফলে নতুন করে ছড়িয়েছে মহামারীর আতঙ্ক। অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দপ্তরের সচিব জি বীরপান্ডিয়ান জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত 12 জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 4 জনের। এক বিবৃতিতে স্বাস্থ্য সচিব জানান, মৃতদের মধ্যে 3 জন ওয়াইএসআর কোরাপা জেলার এবং 1 জন কানিনারা জেলার বাসিন্দা ছিলেন। এয়ারটেল ব্যবহারকারীরা সাবধান। আপনার স্মার্টফোনে যদি ডাউনলোড করা থাকে পারপ্লেক্সিটি প্রো অথবা এই ধরনের কোনো অ্যাপ, তাহলে ইতিমধ্যেই সতর্ক হয়ে যান। 1 বছর বিনামূল্যে সুবিধা দেওয়ার পর জুলাই থেকেই এর জন্য বাড়তি অর্থ নিতে শুরু করেছে সংস্থা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই চালিত অ্যাপটি ব্যবহার না করলেও টাকা কেটে নেওয়া হতে পারে। তাই এয়ারটেল গ্রাহকরা সাবধান। ও কারণে যাতে মাসুল গুনতে না হয়, এর জন্য আগেভাগেই সতর্ক হওয়া প্রয়োজন। গত 1 বছর ধরে বিনামূল্যে গ্রাহকদের পারপ্লেক্সিটি অ্যাপের প্রো মডেলটি ব্যবহার করার সুযোগ দিয়েছে এয়ারটেল। কিন্তু আর কিছুদিনের মধ্যেই 1 বছরের সময়সীমা শেষ হতে চলেছে।
প্রযুক্তি বিশ্লেষকরা জানাচ্ছেন, সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট প্রযুক্তিটি ব্যবহার না করলেও টাকা কাটতে শুরু করতে পারে টেলিকম সংস্থা। আর তাই খরচ বাঁচাতে আগেই অ্যাপটিতে গিয়ে সেটিকে বাতিল করতে হবে গ্রাহকদের। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত একটি সন্দেহভাজন জঙ্গি মডিউলের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে 5 জন জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো। তদন্তকারী সূত্রে দাবি, এর আগে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে উঠে আসা তথ্যের ভিত্তিতেই গুজরাটের বিভিন্ন জেলা থেকে আরও 5 জনকে আটক করা হয়। ধৃতদের নাম বিলাল আবিদ সেরা, মোহাম্মদ আয়ুব কাদিওয়াল, মোহাম্মদ শফি মুকি, মোহাম্মদ হাসান কাডারিয়া এবং মোহাম্মদ খালি। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা গত 6 মাসেরও বেশি সময় ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে গুজরাট সহ দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের ছক কষছিল। এটিএসের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রের সঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের যোগাযোগ ছিল। সিবিএসই বোর্ডে 9ম শ্রেণীতে বাধ্যতামূলক 3য় ভাষা চালু করার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক অব্যাহত। এর মাঝে এবার কড়া মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত কেন্দ্র সরকারকে মৌখিকভাবে জানায় যে 9ম শ্রেণীতে নতুন করে 3য় ভাষা চালু করা উচিত নয়। সুপ্রিম কোর্টের মতে, বোর্ড পরীক্ষার প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্যায়ে শিক্ষার্থীদের কাঁধে অতিরিক্ত ভাষার চাপ তৈরি করা ঠিক নয়। জীবনের প্রথম বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়ে এমনিতেই চাপে থাকেন 9ম শ্রেণীর পড়ুয়ারা, সেখানে আবার একটা ভাষা তাদের কাছে বোঝার শামিল হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি বিবি নাগরত্নার ডিভিশন বেঞ্চ মনে করে, যদি 3য় ভাষা চালু করতেই হয় তাহলে তা 5ম অথবা 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু করা বেশি যৌক্তিক। ছোট শিশুদের জন্য নতুন ভাষা শেখা তুলনামূলকভাবে সহজ, কিন্তু 9ম শ্রেণীতে এসে শিক্ষার্থীদের কাঁধে অতিরিক্ত ভাষার বোঝা চাপানো সঠিক নয় বলে মন্তব্য আদালতের। E20 পেট্রোল নিয়ে বিতর্ক একেবারে চরম পর্যায়ে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে ইথানল মিশ্রিত পেট্রোল তাদের গাড়ির ক্ষতি করছে এবং ফুয়েল ট্যাঙ্কে জল জমে গুরুতর সমস্যা তৈরি করছে। এই বিতর্কের মধ্যে এমন একটি খবর প্রকাশ্যে এসেছে যা শোরগোল ফেলে দিয়েছে। ভারতে E20 জ্বালানি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই প্রথমবারের মতো একটি মামলায় আদালত ঐতিহাসিক রায় দিয়েছে। ছত্তিশগড়ের রায়পুর জেলার বুক্তা আদালত গাড়ির মালিকের পক্ষে রায় দিয়েছে। গাড়ির মালিকের অভিযোগ ছিল যে E20 জ্বালানির কারণে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বারবার মেরামত করা সত্ত্বেও তিনি কোনো প্রতিকার পাননি, বরং তার খরচ বেড়েছে। গাড়ির মালিক দাবি করেন যে E20 পেট্রোল ব্যবহার করার পর তার গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা দিতে শুরু করে। ইঞ্জিনের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায়, বেশিরভাগ সময়ে মিসফায়ারিং হতে থাকে এবং মাইলেজও কমে যায়। বারবার গাড়িটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া সত্ত্বেও এই সমস্যাগুলো থেকেই যায়, যার ফলে প্রচুর পরিমাণ খরচ হয়েছে তার। বারবার ঠিক করার চেষ্টা করলেও যখন কোনো সুরাহা হয় না, তখন তিনি সোজা কনজিউমার কোর্টে মামলা করেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 18 জুলাই শনিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।